হ্যাভ, হ্যাজ এটা আছে অর্থে ব্যবহার করতে হয়। ইজ এটাও আছে অর্থে ব্যবহার করতে হয়। দেয়ার ইজ বা দেয়ার আর এটাও আছে অর্থে ব্যবহার করতে হয়। এবার সমস্যা হচ্ছে আমরা আছে অর্থে কোনটা কখন ব্যবহার করব এটা অনেকেই জানি না। তো এসো আমরা আজকের ভিডিও থেকে এগুলো আয়ত্ত করে নিই। প্রথমে এসো আমরা হ্যাভ হ্যাজ কোথায় ব্যবহার করব এটা আগে জেনে নিই। কর্তার কোনো জিনিস আছে এমন অর্থে আমাদেরকে হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হবে। কর্তার কোনো জিনিস আছে, তবে নাকের জিনিস বা কানের জিনিস এমনটা বোঝাতে চাইছি না। কোনো সামান বা কোনো জিনিসপত্র যদি কর্তার আছে এরকম অর্থ বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হবে। তো উদাহরণের মাধ্যমে আমরা একটু পরেই বুঝবো। তো কোথায় আমাদেরকে হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হবে, কোন সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হবে, আগে এটা জানা দরকার। তো চলো আগে এগুলো জেনে নিই। আই, ইউ, উই, দে এই যে চারটা সাবজেক্ট দেখতে পাচ্ছি, এই চারটে সাবজেক্টের পরে আমাদেরকে হ্যাভ ব্যবহার করতে হবে আছে অর্থে। তারপর আমরা দেখব হ্যাজ কোথায় ব্যবহার করব। হি, সি, নেম, ইট এই চারটে সাবজেক্টের পরে আমরা হ্যাজ ব্যবহার করব আছে অর্থে। এই কথাটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমার দুর্বল ভাইদেরকে আরো একটা মজার জিনিস শিখিয়ে দিই। আই এটার অর্থ আমরা সকলেই জানি আমি। উই এটারও অর্থ আমরা সকলেই জানি আমরা। ইউ এটার অর্থ হচ্ছে তুমি। দেই এটার অর্থ হচ্ছে তারা। হি বা সি এটার অর্থ হচ্ছে সে। কিন্তু যখনই আমরা আই সাবজেক্টের পরে হ্যাভ আছে অর্থে ব্যবহার করব, তখন কিন্তু আই এর অর্থ আমি হবে না, এটার অর্থ হয়ে যাবে আমার। ঠিক তেমনি করে দেখো, উই এর পরে যখন আমরা হ্যাভ আছে অর্থে ব্যবহার করব, তখন উই এর অর্থ আমরা হবে না, এটার অর্থ হয়ে যাবে আমাদের। ঠিক তেমনি করে ইউ এর পরে যখন আমরা হ্যাভ ব্যবহার করব আছে অর্থে, তখন ইউ এর অর্থ তুমি হবে না, এটার অর্থ হয়ে যাবে তোমার। আবার দেই এর পরে যখন হ্যাভ ব্যবহার হবে আছে অর্থে, তখন দেই এর অর্থ তারা হবে না, এটার অর্থ হয়ে যাবে তাদের। ঠিক তেমনি করে দেখো, হি বা সি এটার অর্থ হচ্ছে সে, কিন্তু হি বা সি এর পরে যখন আমরা হ্যাজ ব্যবহার করে দেব আছে অর্থে, তখন হি বা সি এর অর্থ হয়ে যাবে তার। এই কথাগুলো যেন আমরা একটু ভালোভাবে মাথায় রাখি। দেখো আমাদের স্ক্রিনে চারটে উদাহরণ চলে এসেছে। আমার একটি বই আছে, আমাদের বই আছে, তোমার বই আছে, তাদের বই আছে। তো এখানে দেখো কর্তার কোনো জিনিস আছে বোঝাচ্ছে, এই জন্য আমরা কি বলেছি, হ্যাঁ হ্যাভ হ্যাজ ব্যবহার করব। তো চলো আমরা আমার একটি বই আছে এটাকে ইংরেজিতে বানানোর চেষ্টা করি। আমার এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করব, তো আই বসিয়ে দিচ্ছি। এবার একটু লক্ষ্য করো, আমরা আই এর পরেই হ্যাভ ব্যবহার করব বলেছি, তো হ্যাভ বসিয়ে দিচ্ছি। একটি এর জন্য এ ব্যবহার করব, এ বসিয়ে দিচ্ছি। আর বই এর জন্য বুক ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে আই হ্যাভ আ বুক। এর অর্থ হচ্ছে আমার একটি বই আছে। এখানে কিন্তু দেখো, আই মানে আমিও হয়, এখানে আমি একটি বই আছে বলছি না, এখানে আমি বলছি আমার একটি বই আছে। নেক্সট, আমাদের একটি বই আছে। তো এখানে আমাদের এর জন্য উই ব্যবহার করব, তো উই বসিয়ে দিচ্ছি। এবার একটু লক্ষ্য করো, উই এর পরে আমরা হ্যাভ ব্যবহার করব বলেছিলাম, তো হ্যাভ বসিয়ে দিচ্ছি। আর বই এর জন্য বুকস ব্যবহার করব। এখানে কিন্তু বুক হয়নি, এখানে বুকস হয়েছে, একটু ভালোভাবে লক্ষ্য করবে। এখানে উই এটা একজন বোঝাচ্ছে নাকি একের অধিক জনকে বোঝাচ্ছে? হ্যাঁ, একের অধিক জনকে বোঝাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে বহুবচন। এই জন্য আমরা বুকটাকে বহুবচনে পরিবর্তন করেছি বুকস লিখে। এবার একটু লক্ষ্য করো, উই এর অর্থ হচ্ছে আমরা, কিন্তু এখানে আমরা
আমরা না লিখে আমাদের লিখেছি। যদি আমরা লিখতাম তাহলে বাক্যটা হতো আমরা বই আছে। আর এরকম ধরনের কোনো বাক্য হয় না, তাই না? তাই তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে উই এর পরে যখন হ্যাভ আছে অর্থে ব্যবহার হবে তখন উই এর অর্থ হয়ে যাবে আমাদের। এবার দেখো তোমার বই আছে, তো এখানে তোমার এর জন্য ইউ ব্যবহার করব। ইউ এর পরে আমরা হ্যাভ ব্যবহার করব, স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমরা বই এর জন্য বুক ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ইউ হ্যাভ বুক, অর্থাৎ তোমার বই আছে। এখানে তুমি বই আছে বলি না, এখানে তোমার বই আছে, এখানে ইউ এর অর্থ তোমার হয়ে গেছে। এবার দেখো তাদের বই আছে, তো তাদের এর জন্য ইংরেজিতে দেই ব্যবহার করতে হয়, দেই বসাচ্ছি। দেই এর পরেই আমাদেরকে হ্যাভ ব্যবহার করতে হবে, তো আমরা হ্যাভ বসিয়ে দিচ্ছি। আর বই এর জন্য ইংরেজিতে বুকস লিখবো, এখানে কিন্তু বুক লিখলে চলবে না, এখানেও বুকস লিখতে হবে। কারণ কি, হ্যাঁ এখানে তাদের বলেছে, একের অধিক জনকে বোঝাচ্ছে, এই জন্য আমরা বুক না লিখে বুকস লিখেছি, অর্থাৎ বুকটাকেও আমরা বহুবচনে পরিবর্তন করেছি। তাহলে হয়ে যাচ্ছে they have books, অর্থাৎ তাদের বই আছে। এখানে কিন্তু আমরা বলি না তারা বই আছে, আমরা বলি তাদের বই আছে। ওকে ফাইন, আমরা আরো একটা উদাহরণ দেখি। তার একটি বই আছে, তার একটি বই আছে, তো এখানে তার এর জন্য ইংরেজিতে হি সি দুইটাই ব্যবহার করা যায়। হি ছেলেদের ক্ষেত্রে, সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, তো আমরা হিটাই ব্যবহার করছি। ওকে, এবার একটু লক্ষ্য করো, আমরা হি এর পরে হ্যাজ ব্যবহার করব বলেছিলাম, তো হ্যাজ বসিয়ে দিচ্ছি। একটি এর জন্য এ ব্যবহার করব, আর বই এর জন্য বুক ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে হি হ্যাজ আ বুক, হি হ্যাজ আ বুক, অর্থাৎ তার একটি বই আছে। এবার এসো আমরা দেখি ইজ আমরা কখন ব্যবহার করব। ইজ আমরা আছে অর্থেই ব্যবহার করব, কিন্তু কর্তা নিজে আছে এমন অর্থ বোঝাতে চাইলে সেই ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। কি বললাম? হ্যাঁ, কর্তা নিজে আছে এমন অর্থ বোঝাতে চাইলে সেই ক্ষেত্রে ইজ ব্যবহার করব। আগের নিয়মে শিখলাম কর্তার কোনো জিনিস আছে এমন অর্থে হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হয়, কিন্তু এই নিয়মে বলা হচ্ছে কর্তা নিজে আছে এমন অর্থে ইজ ব্যবহার করতে হয়। উদাহরণ দেখি, খুব সহজে বুঝতে পারবো। সে ঘরে আছে, তো এখানে কর্তা নিজে আছে। সে বাজারে আছে, এখানেও কর্তা নিজে আছে। সে কলকাতায় আছে, এখানেও কর্তা নিজে আছে। তো এই অর্থে আমরা ইজ ব্যবহার করব, তো এখানে সে এর জন্য হি ব্যবহার করব, আছে এর জন্য ইজ ব্যবহার করব, ঘরে এর জন্য ইন দা রুম ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ ইন দা রুম, অর্থাৎ সে ঘরে আছে। তেমনি করে দেখো সে বাজারে আছে, তো বলবো হি ইজ ইন দা মার্কেট, হি ইজ ইন দা মার্কেট, অর্থাৎ সে বাজারে আছে। সে কলকাতায় আছে, তো বলবো হি ইজ ইন কলকাতা, হি ইজ ইন কলকাতা, অর্থাৎ সে কলকাতায় আছে। এবার এসো আমরা দেখি দেয়ার ইজ, দেয়ার আর, এটা কখন আছে অর্থে ব্যবহার করতে হয়। যদি কোনো বাংলা বাক্যে আছে শব্দটা আছে কিন্তু তার মধ্যে সাবজেক্ট নেই। কি বললাম? হ্যাঁ, যদি কোনো বাংলা বাক্যে আছে শব্দটা আছে কিন্তু তার মধ্যে সাবজেক্ট নেই, সেই ক্ষেত্রে দেয়ার ইজ না হলে দেয়ার আর ব্যবহার করতে হবে। এবার আমরা কোথায় দেয়ার ইজ ব্যবহার করব আর কোথায় দেয়ার আর ব্যবহার করব এটা একটু জেনে নিই। যদি সিঙ্গুলার হয়, যদি একটা কোনো কিছু আছে অর্থ বোঝায়, সেই ক্ষেত্রে দেয়ার ইজ ব্যবহার করব। আর যদি একের অধিক বোঝায় তাহলে আমাদেরকে দেয়ার আর ব্যবহার করতে হবে। এই বাক্যের স্ট্রাকচার হচ্ছে দেয়ার ইজ বা দেয়ার আর প্লাস নাউন প্লাস প্লেস। প্লেস মানে হচ্ছে স্থান। আমরা উদাহরণ ফলো করি তাহলে ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবো।
আমাদের গ্রামে একটি মসজিদ আছে। এবার তোমরা একটু লক্ষ্য করো, এই বাক্যটার মধ্যে একটি মসজিদ বলেছে, এই জন্য দেয়ার ইজ ব্যবহার করব। অনেক মসজিদ বোঝালে দেয়ার আর ব্যবহার করতে হতো, যেহেতু একটি বলেছে সেই জন্য দেয়ার ইজ বসিয়ে নিচ্ছি। এরপরে একটি এর জন্য এ ব্যবহার করব। এরপরে নাউন ব্যবহার করব, তো এখানে মসজিদ হচ্ছে নাউন, এর ইংরেজি হচ্ছে মস্ক। এরপরে আমরা প্লেস ব্যবহার করব, তো প্লেস হচ্ছে আমাদের গ্রামে, তো এর জন্য ইন আওয়ার ভিলেজ ব্যবহার করব। তাহলে হয়ে যাচ্ছে দেয়ার ইজ আ মস্ক ইন আওয়ার ভিলেজ, অর্থাৎ আমাদের গ্রামে একটি মসজিদ আছে। নেক্সট উদাহরণ দেখো, টেবিলের উপর দুইটি কলম আছে। এবার কিন্তু আমাদেরকে দেয়ার আর ব্যবহার করতে হবে, কারণ দুইটি কলম বলেছে, এই জন্য দেয়ার আর বসাচ্ছি। এরপরে দুইটি এর ইংরেজি টু ব্যবহার করব। এরপরে নাউন লিখতে হবে, তো নাউন হচ্ছে পেন্স। এখানে পেন লিখলে চলবে না, পেন্স করতে হবে, কারণ দুইটি কলম বলেছে, সেই জন্য পেন্স ব্যবহার করব। এরপরে প্লেস বসিয়ে দিচ্ছি টেবিলের উপর, তো অন দ্য টেবিল, তাহলে হয়ে যাচ্ছে দেয়ার আর টু পেন্স অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপর দুইটি কলম আছে। ঠিক তেমনি করে যদি বলা হয় আমাদের গ্রামে একটি ব্যাংক আছে, তো বলবো দেয়ার ইজ আ ব্যাংক ইন আওয়ার ভিলেজ, অর্থাৎ আমাদের গ্রামে একটি ব্যাংক আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরো কিছু শেখাবো। তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ক্লাসে, ভালো থাকবে সবাই।